নমস্কার, বিনয় বেঙ্গলি স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যে গল্পটি নিয়ে এসেছি সেটি বাংলা গোয়েন্দা সাহিত্যের এক অনন্য সৃষ্টি, জাল ডিটেকটিভ। গল্পে প্রবেশ করার আগে চলুন সংক্ষেপে জেনে নিই এর স্রষ্টা দীনেন্দ্র কুমার রায় সম্পর্কে। দীনেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক এবং গোয়েন্দা কাহিনীর প্রতীকীত। তাঁর জন্ম 1869 সালের 26শে আগস্ট। সহজ সরল ভাষা, রহস্যময় কাহিনীর বিন্যাস এবং পাঠককে শেষ মুহূর্ত পর্যন্ত কৌতূহলে ধরে রাখার অসাধারণ ক্ষমতার জন্য তিনি আজও সমানভাবে স্মরণীয়। তিনি বাংলা সাহিত্যে বহু জনপ্রিয় গোয়েন্দা ও রোমাঞ্চকর গল্প রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে রহস্য লহরী সিরিজ, রবার্ট ব্লেকের নানা অভিযান এবং অসংখ্য রহস্য রোমাঞ্চভিত্তিক কাহিনী, যা বাংলা পাঠক মহলে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। তাঁর লেখনী বাংলা গোয়েন্দা সাহিত্যের বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আর আজ আমরা শুনতে চলেছি তাঁরই এক চমকপ্রদ সৃষ্টি, জাল ডিটেকটিভ। এই গল্পে রয়েছে রহস্য, বুদ্ধির লড়াই, চাতুর্য, প্রতারণা এবং এমন কিছু অপ্রত্যাশিত মোড় যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের সঙ্গে বেঁধে রাখবে। তাহলে আর দেরি নয়, এক কাপ চা হাতে নিয়ে আরাম করে বসুন, মনোযোগ দিয়ে শুনুন, আর চলুন প্রবেশ করি রহস্যে মোড়া জাল ডিটেকটিভের রোমাঞ্চকর জগতে। শুরু হচ্ছে জাল ডিটেকটিভ। কবি দীনেন্দ্র কুমার রায়। চাকরির ওপর আজীবনকাল আমার ঘৃণা। বাবা বিস্তর অর্থ ব্যয় করিয়া আমায় কিঞ্চিৎ লেখাপড়া শিখিয়াছিলেন। অনেক টাকা মূল্যে কয়েকখানা মূল্যহীন সার্টিফিকেট ক্রয় করা গিয়াছিল। আমি বিএ। বাবার ইচ্ছা আমি ডেপুটি ম্যাজিস্ট্রেটি পরীক্ষা দিয়া মফস্বলে দণ্ডমুণ্ডের কর্তা হইয়া বসে। ডেপুটিগিরির সুখ আমার জানা ছিল। একদিকে জেলার ম্যাজিস্ট্রেট, অন্যদিকে সেশন জজ। এই দুই নৌকায় পা দিয়া অনেক ডেপুটির প্রাণ অষ্টাগত হইয়া ওঠে। শ্যাম ও কুল এ উভয়ই মধ্যে মধ্যে অরক্ষণীয় হয়। বিএল পাশ করিয়া মনসেপি লাভ হইতে পারে, কিন্তু আমার তদ্দূর উৎসাহ ও অধ্যাবসায় ছিল না। ওকালতির ঝঞ্ঝাট অনেক। আমি স্থির করিলাম, যাহাতে স্বাধীনতা আছে সেই রকম কোনো কাজে লিপ্ত হইব। বাণিজ্য বশতে লক্ষ্মী। আমি লক্ষ্মী লাভের আশায় বাবার ব্যবসায়ে যোগ দিলাম। বাবা তখন খান্ডোয়ায় তুলার কারবার করিতেন। কারবারে বেশ লাভ ছিল। আমি খান্ডোয়া হইতে বোম্বে যাইতেছিলাম। বোম্বের প্রসিদ্ধ গুজরাটি বণিক মানিকচাঁদ রতনচাঁদের সঙ্গে ভাগে সেখানে একটা এজেন্সি খুলিবার সংকল্প ছিল। ফাল্গুন মাসের রাত্রি, রাত্রি 9টার পর মেল ট্রেনে আমি একটা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে উঠিয়া পড়িলাম। ট্রেন ধূম্র উদ্গীরণ করিতে করিতে শত দীপদীপ্ত বক্ষে দক্ষিণ পশ্চিম মুখে ছুটিয়া চলিল। কিন্তু একটু শান্তি দূর হইলে আমি গ্লাসস্টোন ব্যাগটায় ঠেস দিয়া আমি প্রভাতের একখানি প্রয়াগী সংবাদপত্র পাঠ করিতে লাগিলাম। অ্যাংলো ইন্ডিয়ান মহাশয়েরা আমাদের নেটিভদের প্রতি যে একটু ঘৃণামিশ্রিত ব্যঙ্গোক্তি প্রয়োগ করেন, তাহা উপেক্ষণীয় হইলেও তাহার সহিত পরিচয় রাখা অকর্তব্য নহে। দেখিলাম গাড়িতে আর দুইজন আরোহী রহিয়াছেন। দুইজনই মারাঠা যুবক। একজনের পাগড়িটা গদির ওপর পড়িয়া আছে। মাথার চারদিকে সমান করিয়া কামানো টিকিটা গোছা করা, মস্ত লম্বা চীনেদের মতো বেণী পাকানো নয়। বৃহৎ চন্দন চিহ্ন তখনও কপাল হইতে বিলুপ্ত হয় নাই। গায়ে একটা লম্বা কোট। যুবক একবার মুখ তুলিয়া স্বপ্নাবিষ্টের ন্যায় আমার মুখের দিকে চাহিলেন। নীল চশমার সোনার ফ্রেম উজ্জ্বল গ্যাসলোকে ঝকমক করিয়া উঠিল। তাহার পর তিনি পূর্ববৎ বাহিরের চন্দ্রমাশালিনী
যা মধুযামিনীর দিকে চাহিয়া রহিয়াছিলেন। আর একজন যুবক, সাহেবী পোশাক পরা, তিনি নিবিষ্ট চিত্তে একখানা ইংরেজি খবরের কাগজ পড়িতেছিলেন। বাঁশের সংক্ষিপ্ত সংস্করণের মতো মোটা একটা বিগ টাকার চুরুট জ্বলিয়া জ্বলিয়া কুণ্ডলিকিত ধূম্র উদ্গীরণপূর্বক সাহেবের সংবাদপত্রে মনোসংযোগের পরিচয় প্রদান করিতেছিল। লোক দুইজন আমার সমবয়স্ক বলিয়া বোধ হইল। আমি বাঙালি মানুষ, গাড়িতে নতুন লোক দেখিলেই ফস করিয়া বলিয়া ফেলি, মশায়ের কোথায় যাওয়া হইবে? নিবাস এবং বাপের নাম জিজ্ঞাসা করা অনেকদিন আউট অফ ফ্যাশন হইয়া গিয়াছে। এটিকেট আইন জারি হইয়া নিবাস ও বাপের নাম প্রভৃতি অনেক সিল জিনিস অশ্লীলের মতো পরিত্যক্ত হইয়াছে। ইউরোপে যাহাদের গৃহ এবং পিতার নাম উভয়েরই অভাব ছিল, তাহাদের কাছে এরূপ প্রশ্ন অত্যন্ত অশ্লীল কৌতূহল বলিয়া পরিগণিত হইতে পারে। কিন্তু আমরা এখন সাহেব হইয়াছি, সুতরাং আমি চুপ করিয়া কাগজই পড়িতে লাগিলাম। অনেকক্ষণ পরে যে যুবকটি কাগজ পড়িতেছিলেন, তিনি তাহার কাগজখানা হাতে লইয়া উঠিয়া আসিলেন। ইংরেজিতে বলিলেন, মশাই, আমার এক্সকিউজ করিবেন, আপনার কাগজখানা বোধ করি পড়া হইয়াছে। আমরা পরপর কাগজ বদলাইতে পারি কি? আমি হাসিয়া বলিলাম, অনায়াসে। মুহূর্ত মধ্যে তাহার বোম্বাই হিলেড নামক সংবাদপত্র আমার হাতে আসিল। আমার প্রয়াগী কাগজ লইয়া তিনি স্বস্থানে গিয়া বসিলেন। কাগজখানা হাতে লইয়াই দেখিলাম এক কোণে একটা নীল পেন্সিল দিয়া ইংরেজিতে লেখা আছে, আমি বোম্বের একজন ডিটেকটিভ। আমাদের অন্য সহযাত্রীটি বিট্টলরাও খাড়ে। আপনি জানেন খাড়ে কে? তাহাকে গ্রেপ্তার করিবার জন্য বোম্বের ওয়ারেন্ট রহিয়াছে, কিন্তু সেখানে পৌঁছিবার পূর্বেই ইহাকে গ্রেপ্তার করা আবশ্যক। আপনার সাহায্যের প্রয়োজন হইবে। বড়োহাউপুরের রিফ্রেশমেন্ট রুমে এ সকল কথা হইবে। বিট্টল রাও খাড়ে বোম্বের প্রসিদ্ধ জহরত ব্যবসায়ী সাফুরজি জাহাঙ্গীরজির দোকান হইতে 20,000 টাকা দামের একখানি হীরক চুরি করিয়াছে। চুরি বাটপাড়িতে বোম্বে অঞ্চলে সে সময় কেউই বিট্টল রাওয়ের সমকক্ষ ছিল না। আমার সঙ্গে কিছু টাকা কড়ি ছিল। ভাবিলাম, আচ্ছা, বদমাইশের সঙ্গে এক গাড়িতে ওঠা গিয়াছে। মনটা বড়ই অপ্রসন্ন হইল। কাগজে মনোসংযোগ করিতে পারিলাম না। দুই একবার বক্র দৃষ্টিতে বিট্টল রাওয়ের দিকে চাহিলাম। প্রায় 1 মাস হইতে সদা সতর্ক, পুলিশের চক্ষে ধূলি নিক্ষেপ করিয়া বেড়াইতেছে। তাহার সঙ্গে সঙ্গে যে ডিটেকটিভ ঘুরিতেছে, হয়তো সে তাহার কিছুই জানে না, কিন্তু তাহার চক্ষে চশমা, একটু উদ্বেগের চিহ্ন ধরিতে পারিলাম না। সংবাদপত্রে তাহার কথা লইয়া হুলুস্থুলুস পড়িয়া গিয়াছিল। এমনকি আমি যেদিনের কথা বলিতেছি সেদিনও বোম্বাই হিলেডে তাহার সম্বন্ধে একটা প্যারা দেখিলাম। পুলিশের কর্তব্য কার্যে শিথিলতা দেখিয়া সম্পাদক মহাশয় অনেক আক্ষেপ করিয়াছেন। রাত্রি 10:30টার সময় ট্রেন স্টেশনে পৌঁছিল। 5 মিনিট এখানে গাড়ি থামিবে। এখানে রিফ্রেশমেন্ট রুমে না জানি কি দায়িত্বভার ঘাড়ে পড়িবে। আমি ভারী চঞ্চল হইলাম। গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়াইতেই সেই বোম্বাই হিলেটখানা পকেটে ফেলিয়া আমি ভোজন গৃহে প্রবেশ করিলাম। অনতি বিলম্বে ডিটেকটিভ মহাশয় আমার সঙ্গে যোগদান করিলেন। ডিটেকটিভ যুবক অতি নিম্নস্বরে বলিলেন, খুব সাবধান, যাহাতে আসামির সন্দেহ হয় এমন কোনো ব্যবহার করিবেন না। এখন পালাইলে তাহাকে গ্রেপ্তার করা কঠিন হইবে। ভূষাওয়ালা স্টেশনে বোধ হয় তাহার কোনো বন্ধু আসিয়া জুটিবে। সে জব্বলপুর হইতে টেলিগ্রাম করিয়াছে,
খবর পাইয়াছি, তাহা হইলে এখন কি করা কর্তব্য? আমি এই কথা জিজ্ঞাসা করিলাম। বদমাইশের দল, বৃদ্ধি হইবার আগেই তাহাকে আটক করা দরকার। ট্রেনে উঠিয়াই ইহাকে বাঁধিয়া বেঞ্চির নিচে ফেলিয়া রাখা যাইবে। তাহার পর ভূষাওয়ালে যদি তাহার কোনো বন্ধু আসে, তাহার গতিবিধির দিকে দৃষ্টি রাখিয়া আবশ্যক হইলে তাহাকেও অ্যারেস্ট করিবার ব্যবস্থা করিব। আমি জানি না বামাল কাহার কাছে আছে। এই বামালের জন্যই আমাদের অধিক চেষ্টা। আমি বলিলাম, যদি এ গাড়িতে অন্য প্যাসেঞ্জার ওঠে তাহা হইলে তো আমাদের কাজের ব্যাঘাত জন্মিতে পারে। ডিটেকটিভ উত্তর দিলেন, এ গাড়িতে অন্য লোক উঠিবে না। আমি তাহার বন্দোবস্ত করিয়াছি। আর সময় নাই। আমি চামড়ার একটা স্ক্যাপ কিনিয়া লই, বাঁধিতে দরকার হইবে। লোকটা ভারী জোয়ান, দরকার হইলে সাহায্য করিবেন। আমি হাসিয়া বলিলাম, অবশ্য। ব্যাপারটা ক্রমে রোমান্টিক হইয়া উঠিতেছিল। এ যে আস্ত একখানা উপন্যাস। ট্রেন ছাড়িবার ঘণ্টা পড়িল। আমরা প্ল্যাটফর্মে বাহির হইয়া আসিলাম। গার্ডকে জিজ্ঞাসা করিলাম, ট্রেন ভূষাওয়ালে কটার সময় পৌঁছবে? গার্ড বলিল, 12:05। বুঝিলাম নিশ্চিত রাতে। এই দ্রুতগামী মেল ট্রেনের মধ্যে উপন্যাসের আর এক পরিচ্ছেদ আরম্ভ হইবে। বিট্টলরাও প্ল্যাটফর্মে পদচারণা করিতেছিল। ট্রেন ছাড়িবার সময় গাড়িতে লাফাইয়া উঠিল। ডিটেকটিভ ও আমি উভয়ে তাড়াতাড়ি একবার দৃষ্টি বিনিময় করিলাম। আমার বুকের মধ্যে ধপ ধপ করিতে লাগিল। এখনই একটা ছোটোখাটো যুদ্ধ ব্যাপার উপস্থিত হইবে। আমি ভালো করিয়া বিট্টলরাও সর্বাঙ্গ দেখিয়া লইলাম। জোয়ানটি বড় কম নয়। ডিটেকটিভ লোকটা ক্ষীণকায়, আমি তৈথে-বচ। দুইজনে তাহাকে পারিয়া ওঠা দুষ্কর। ট্রেন ছোট ছোট গোটা 2-3 স্টেশন পার হইয়া গেল। ডিটেকটিভ একমনে খবরের কাগজ পড়িতেছিলেন। সহসা তিনি উঠিয়া দাঁড়াইলেন। পকেট হইতে একখানা রুমাল বাহির করিয়া মুখ মুছিলেন। তাহার পর জানালার কাছে আসিয়া এক লাফে বিট্টলরাওয়ের উপর পড়িলেন। তাহার 2 হস্ত বিট্টলরাওয়ের উভয় স্কন্ধে এবং তাহার জানুদয় বিট্টলরাওয়ের বক্ষের ওপর চাপাইয়া দিলেন। বিট্টলরাও তাড়াতাড়ি তাহার দক্ষিণ হস্ত পকেটে ফেলিবে, এমন সময় ডিটেকটিভ আমাকে বলিলেন, শিগগিরই আসুন, রাস্কেলের হাত দুখানি আটকাইয়া ফেলুন। আমি মুহূর্ত মধ্যে দৃঢ়বলে তাহার উভয় হস্তের মণিবন্ধ চাপিয়া ধরিলাম। দেখিতে দেখিতে ডিটেকটিভ মহাশয় পকেট হইতে আর একখানা রুমাল বাহির করিয়া বিট্টলরাওয়ের মুখ ঢাকিয়া ফেলিলেন। রুমালে অত্যন্ত উগ্র ক্লোরোফর্মের গন্ধ। বিট্টলরাও প্রায় 1 মিনিট কাল আপনাকে মুক্ত করিবার জন্য প্রাণপণে চেষ্টা করিল। তাহার পর ক্লোরোফর্মে অভিভূত হইয়া অজ্ঞান হইয়া পড়িল। ডিটেকটিভ বলিলেন, নির্বিঘ্নে কার্য উদ্ধার হইয়াছে। আপনি ঠিক সময়ে আমাকে সাহায্য না করিলে নিশ্চয়ই ও পকেট থেকে রিভলভার বাহির করিয়া আত্মরক্ষায় প্রবৃত্ত হইত। জানালা খুলুন, শীঘ্র খুলুন, নতুবা ক্লোরোফর্মের গন্ধে আমরা আবার এখনই অজ্ঞান হইয়া পড়িব। তাই তো। আমার মাথাটাও ঘুরিয়া উঠিল। উৎসাহ উত্তেজনায় এতক্ষণ এ কথা মনেই ছিল না। আমি এক লাফে গাড়ির জানালা দরজা খুলিয়া দিলাম। গাড়ির মধ্যে নৈশ বায়ুর অবাধ প্রবাহ আরম্ভ হইল। ডিটেকটিভ বলিলেন, আপনি আজ আমার যে উপকার করিলেন চিরদিন তাহা মনে থাকিবে। আপনার যদি আপত্তি না থাকে তবে আমার ঊর্ধ্বতন কর্মচারীর নিকট আপনার এই সহায়তার কথা উল্লেখ করিতে পারি। আমি আমার নাম বলিয়া বলিলাম, যদি আপনার কিছু কাজ করিয়া থাকি সে কথা লইয়া আবেদন না করাই আমার কাছে ভালো বোধ হয়। ডিটেকটিভ অন্য প্রসঙ্গ তুলিলেন, বলিলেন, আমাদের তরস্ক বন্ধুকে আর এভাবে এখানে ফেলিয়া রাখা সম্ভব নয়। আসুন, ধরাধরি করিয়া ইহাকে বেঞ্চির পাশে নামাইয়া রাখা যাক। বিট্টলরাও তখন অজ্ঞান। তাহাকে নিচে নামাইয়া ফেলিলাম। ডিটেকটিভ তাহার কালো ব্যাগটা
তাহার মাথার নিচে বালিশের মতো স্থাপন করিলেন, গাড়ির বাহির হইতে যাহাতে সহসা কাহারও তাহার প্রতি নজর না পড়ে, এজন্য একখানা কম্বল টাঙাইয়া তাহাকে আমরা আড়াল করিয়া রাখিলাম। আমি বলিলাম, চেতনা পাইলেই রাস্কেল চেঁচাইতে আরম্ভ করিবে। ডিটেকটিভ হাসিয়া বলিলেন, তাহারও ব্যবস্থা হইবে, আমি উহার মুখ বাঁধিয়া দিতেছি, আপনার কোনো ভয় নাই। রাত্রি 12টার পর ট্রেন ভুসাওয়াল স্টেশনে পৌঁছিল। দেখিলাম প্ল্যাটফর্মে সকলের আগে একজন মধ্যবয়স্ক মারাঠা পুরুষ দাঁড়াইয়া আছে, ভারী জোয়ান, গালপাট্টা, চোখ দুটো গোলাকার ভাটার মতো, মাথায় প্রকাণ্ড পাগড়ি, সোনালি আঁচলটা স্টেশনের তীব্র আলোকে ঝকঝক করিতেছে। চক্ষু নিমেষে আমার দিকে চাহিয়া ডিটেকটিভ মহাশয় বলিলেন, এ সেই বিট্টল রাও যাহাকে টেলিগ্রাম করিয়াছিল। আপনি গাড়ির মধ্যে কিছুকাল অপেক্ষা করুন, আমি এক কামরা গার্ডকে বলিয়া রিজার্ভ করিয়া লইতেছি। এ লোকটা ইহার মধ্যে প্রবেশ করে এরূপ আমার ইচ্ছা নয়। ডিটেকটিভ নামিয়া গেলেন। চোরের সঙ্গে একাকী গাড়িতে বসিয়া রহিলাম। তাহার মুখটি বাঁধা বটে, কিন্তু যে রকম টানিয়া টানিয়া নিঃশ্বাস ফেলিতেছিল, তাহাতে তাহার শীঘ্রই চৈতন্যোদয় হইবে বলিয়া বুঝিতে পারিলাম। মনটা ভারী অপ্রসন্ন হইয়া উঠিল। প্রথম ঘণ্টা পড়িল। আমি ডিটেকটিভকে দেখিবার জন্য প্ল্যাটফর্মে নামিয়া পড়িলাম। গার্ডের কাছে গিয়া তাহাকে পাইলাম না। এদিক ওদিক চারিদিক খুঁজিলাম, লোকটার কোনো খোঁজ পাইলাম না। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার ঘণ্টা পড়িল। গার্ড বাঁশিতে ফুঁ দিল। আমি দ্রুতবেগে আসিয়া গাড়িতে উঠিলাম। গাড়ি ছাড়িয়া দিল। এতক্ষণ দেখি নাই, সেই জমকালো পাগড়িওয়ালা জোয়ান লোকটা এ গাড়িতেই উঠিয়াছিল। কি সর্বনাশ! সে এক লাফে আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল। আমার মুখের ওপর একটা 5 নলা পিস্তল উঁচু করিয়া ধরিয়া বলিল, স্থিরভাবে বসিয়া থাকো, নড়িয়াছ কি মরিয়াছ? আমার ডিটেকটিভ বন্ধু গাড়িতে নাই। আমি নিরস্ত্র একা, সম্মুখে এই দুর্জয়, জোয়ান, সশস্ত্র, পাশে অর্ধচেতন বিট্টল রাও। মেল ট্রেন নক্ষত্র বেগে ছুটিয়া চলিয়াছে। বুঝিলাম আর রক্ষা নাই। সমস্ত গাড়িখানা আমার চক্ষুর ওপর ঘুরিতে লাগিল। নত মস্তকে মুক্তির উপায় চিন্তা করিতে লাগিলাম। মুক্তিলাভ অসম্ভব। তুলার ব্যবসায়ে লিপ্ত হইয়া এ পর্যন্ত এমন বিপদে পড়ি নাই। বোধ করি বিধাতার বিড়ম্বনা। আমাকে চিন্তামগ্ন দেখিয়া আগন্তুক বিকট হাসি হাসিয়া বলিল, বৃথা চিন্তা, নিজে যে ফাঁদ পাতিয়াছ তাহারই মধ্যে পা পড়িয়াছে। এখন আমি যাহা বলি শোনো, অন্যথা করিলে মাথার খুলি এক গুলিতে উড়াইয়া দেব। আমার বন্ধুর মাথার দিকটা ধরো, তাহাকে ওপরে তুলিতে হইবে। পলায়নের চেষ্টা করিও না। আমি জ্বরের ন্যায় তাহার আদেশ পালন করিলাম। বিট্টল রাও চৈতন্যোদয় হইল। সে শুইয়া শুইয়া 2 হাতে চক্ষু মুছিতে লাগিল। আগন্তুক বলিল, কেমন আপাজি, বেশ সুস্থ হইয়াছ তো? আপাজি কি বিট্টল রাওয়ের আর এক নাম? আপাজি উত্তর করিল, কে ভাস্কর, তুমি আসিয়াছ? বদমায়েশেরা কি ভাগিয়াছে? না, একজন জালে পড়িয়াছে, আর একজন সরিয়াছে। আপাজি উঠিয়া বসিল। তাহার পর জিজ্ঞাসা করিল, কি রূপে পলাইল? পলাইবে ভাবিয়াই আমি তোমাকে অনেক আগে লোকজন সঙ্গে লইয়া স্টেশনে উপস্থিত থাকিতে বলিয়াছিলাম। ভাস্কর বলিল, আমি প্রথমে তোমাকে দেখিতে না পাইয়া কিছু আশ্চর্য হইয়াছিলাম। সহজেই বুঝিয়াছিলাম বদমাস বিট্টল রাও তোমার ওপর কোনো রকম কৌশল খাটাইয়াছে। শেষে আমি যখন এ গাড়িতে তোমার অবস্থা দেখিলাম, তখন বড়ই ব্যস্ত হইয়া পড়িলাম। ইত্যবসরে আসামী কি রূপে সরিয়া পড়িল বুঝিলাম না।
তাহার সঙ্গী গাড়ি ছাড়িবার সময় আসিয়া আপনি ধরা দিয়াছে। আমার কপালে ঘর্মবিন্দু ফুটিয়া উঠিল। আপাজি কি বিট্টলরাও নহে? ইহাদের কথার কোনো মর্ম গ্রহণ করিতে না পারিয়া আমি হতবুদ্ধির ন্যায় বসিয়া রহিলাম। বুঝিলাম ভেতরে একটা ভয়ানক রহস্য লোকানো রহিয়াছে, কিন্তু আর চুপ করিয়া থাকা চলে না। আমি আমার সহযাত্রীদ্বয়কে সম্বোধন করিয়া বলিলাম, মহাশয়, আমি বুঝিতেছি আমি কি একটা বিষম ভুল করিয়া বসিয়াছি। আপনারা কে? ভাস্কর বিদ্রুপপূর্ণ স্বরে বলিল, আমরা যেই হই সে খোঁজে আবশ্যক। তোমার ভুল শীঘ্রই ভাঙিবে। তোমার নাম কি? অন্য সময় হইলে হয়তো এরূপ অভদ্র প্রশ্নের উত্তর দিতাম, কিন্তু তখন এ অপমানও পকেটস্থ করাই সংযত বোধ হইল। আমি নাম ও নিজের ব্যবসায়ের পরিচয় দিলাম। ভাস্কর বলিল, ও তো গেল নকল পরিচয়, আসল পরিচয় দাও। দেখিতেছি তো বাঙালি বিট্টল রাওয়ের সঙ্গে কতদিন জুটিয়াছ। অনেক বাঙালি আমাদের এ অঞ্চলে আসিয়া কেবল নিজের মুখে কালি লেপিয়া বেড়ায়। তুমিও তাহাদের একজন। চোরা মাল কোথায়? এবার আমার বড় রাগ হইল। বলিলাম, তোমাদের এরকম অভদ্র আচরণের প্রতিশোধ দিতে হইলে জুতা মারিয়া গাড়ির বাহিরে ফেলিয়া দেওয়াই উচিত। ভদ্রলোকের কাছে চোরা মালের কথা জিজ্ঞাসা করিতে প্রত্যক্ষ ভদ্রলোকেরই লজ্জা হওয়া উচিত। আপাজি বলিল, ভদ্রলোককে হঠাৎ ক্লোরোফর্ম দ্বারা অজ্ঞান করিয়া ফেলিতে ভদ্রলোকের লজ্জা হয় না? আপাজির স্বর গম্ভীর। আমি বলিলাম, সে ক্লোরোফর্ম আমি দিই নাই, ডিটেকটিভ দিয়াছিল বদমাসকে বাঁধিবার জন্য। আমি তাহাকে সাহায্য করিয়াছিলাম মাত্র। আমার বিশ্বাস সব ভদ্রলোকেরই এরূপ কাজ করিতেন। ডিটেকটিভ? কোন ডিটেকটিভ? আমার সহযাত্রী বন্ধু, যিনি জব্বলপুর হইতে আসিতেছিলেন। আমি বললাম, হাঁ। তুমি যাহাকে আপাজি বলিতেছ ডিটেকটিভ, আমাকে বলিয়াছে সে স্বয়ং বিট্টল রাও। তাহাকে বাঁধিবার জন্য ডিটেকটিভ আমার সাহায্য লইয়াছিল। এখন তাহাকে পালাইতে দেখিয়া আমার মনে নানা সন্দেহ হইতেছে। আপাজি বলিল, জাল ডিটেকটিভ, সে নিজেই বিট্টল রাও। আমি তাহাকে গ্রেপ্তারের জন্য তাহার সঙ্গ লইয়াছি। চোরা মাল তাহার সঙ্গে আছে জানি। পথের মধ্যে একা গোলযোগ করিলে তাহা হাতছাড়া হইতে পারে বলিয়া আমি ভাস্করকে টেলিগ্রাম করিয়াছিলাম। পথিমধ্যে তোমার প্রিয় বন্ধু বোধ করি তাহা বুঝিয়া এই রকম করিয়া আমাদের চোখে ধুলা দিয়া পালাইয়াছে। যাই হোক, তোমাকে এখন প্রমাণ করিতে হইবে তুমি প্রকৃত ব্যবসায়ী, জাল ডিটেকটিভ সহচর নও। জাল ডিটেকটিভের স্বহস্তে নোট করা সেই বোম্বাই হিল্যান্ড তখনও আমার পকেটে ছিল। আমি তাহা বাহির করিয়া আমার সহযাত্রীদ্বয়কে সেই নোট দেখাইলাম। আপাজি বলিল, এ যথেষ্ট প্রমাণ নহে। তোমার নির্দোষিতার সন্তোষজনক প্রমাণ না দেখাইলে অব্যাহতি লাভের আশা নাই। তোমার ব্যাগ খোলো। আমি তাড়াতাড়ি ব্যাগ খুলিতে গেলাম। উঠিয়া ব্যাগটা হাতে করিয়া তুলিয়াই তাহা নিচে ফেলিয়া দিলাম। আমি বসিয়া পড়িলাম। আমার সর্বনাশ হইয়াছে। আমার ব্যাগটা জাল ডিটেকটিভ হাতে করিয়া সরিয়া পড়িয়াছে। তাহার ভিতর যে 5,000 টাকার নোট ছিল। আপাজি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া আবার বলিল, একবার প্রতারণা করিয়াছ, দ্বিতীয়বার আমাদের চোখে ধুলি দেওয়া অসম্ভব। আমি বলিলাম, এ ব্যাগ আমার নহে, জাল ডিটেকটিভের। আমার ব্যাগটা সে কখন লইয়া সরিয়া পড়িয়াছে দেখি নাই। আমার 5,000 টাকা গিয়াছে। আপাজি বলিল, এ বিট্টল রাওয়ের ব্যাগ। দেখি। সে তৎক্ষণাৎ একটা রিং সন্নিবদ্ধ এক তালা চাবি বাহির করিয়া তাহার একটা দিয়া ব্যাগ খুলিয়া ফেলিল। কতকগুলি কাগজপত্র উল্টাইতেই সেই চোরা হীরকখণ্ড বাহির হইয়া পড়িল। তাহাতে গ্যাসাক্লোক রশ্মি
নিপতিত হইয়া আমার ভীতি বিস্ময়া সমাকুল চক্ষে প্রতিফলিত হইতে লাগিল। আমি স্তব্ধভাবে বসিয়া রহিলাম। ব্যাগ বদলানোটা বিট্টল রাওয়ের জ্ঞাতসারে সে অজ্ঞাতসারে হইয়াছে। আমি বুঝিতে পারিলাম না। বোম্বে আসিলে আমাকে লইয়া পুলিশে একবার টানটানি করিয়াছিল। সহজেই আমার নির্দোষিতা প্রমাণ হইল। বিচারক আমার বুদ্ধি বৃত্তির প্রতি অশেষ দোষারোপ করিয়া আমায় মুক্তি দান করিলেন। তাহার পর বিট্টল রাও আর কোনো সন্ধান পাওয়া যায় নাই। যথাসময়ে সাপুড়জি জাহাঙ্গীর রোজির তাহার হীরক ফিরিয়া পাইলেন। 5,000 টাকা খোয়াইয়া আমার কেবল কাদা মাখাই সার হইল। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এই ডিটেকটিভ গল্পের অন্য একটি কাহিনীতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।